প্রত্যয় এত বেশি ঘাটালো না, বরং উল্টো প্রশ্ন ছুড়ে বলল। কিন্তু ভাই, বিড়িতে ফিরে কোথায় যেতে পারে? প্রত্যয়ের কথায় কৃতিক একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল। আজমেরি শেখের দৌড় জেকে গ্রুপ, আর কৃতিক কুঞ্জ পর্যন্তই সীমাবদ্ধ। পরক্ষণেই ভ্রু কুঞ্চিত করে কিছু একটা ভেবে কৃতিক বলল। আচ্ছা, আজমেরি শেখের অ্যাসিস্ট্যান্ট কি কোনোভাবে এতে ইনভলভড? প্রত্যয় না সূচক মাথা নাড়িয়ে বলল। না ভাই, রাজবাবা মায়ের একমাত্র ছেলে। তাছাড়া ওর পরিবারের শান্তি প্রিয়। সেদিন আপনার সাথে ঝামেলা হওয়ার পর রাজ ওর বাবার মায়ের নির্দেশ চাকরিটা পর্যন্ত ছেড়ে দিয়েছে, কারণ ওর পরিবার চায়নি দ্বিতীয়বার তাদের ছেলে আপনার সামনে পড়ুক। ভেরি গুড, তুমি যাও, রাত শেষ হয়ে যাচ্ছে, গিয়ে রেস্ট করো। প্রত্যয় হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে চলে যাওয়ার আগে আরেকবার ঘাড় ঘুরিয়ে শুধালো। ভাই আপনি? কৃতিক আরও একটা সিগারেট ধরাতে ধরাতে বলল। সময় হলে চলে যাব, ইউ শুড গো। প্রত্যয় আর কথা না বাড়িয়ে চুপচাপ বড় বড় পা ফেলে জায়গা ত্যাগ করে। আহ, দিস ফাকিং অবসেশন। প্রত্যয় চলে যেতেই গম্ভীর আওয়াজে কথাটা বলে বাইকের লুকিং গ্লাসের মাঝ বরাবর সজোরে পাঞ্চ বসিয়ে দিল কৃতিক। সঙ্গে সঙ্গে ভেঙে চৌচির হয়ে ঝরঝর করে মাটিতে আছড়ে পড়ল কয়েক টুকরো ভগ্ন কাঁচ। সেই সাথে ধারালো কাচে আঘাতপ্রাপ্ত হয়ে রক্ত বেরিয়ে এলো কৃতিকের হাতের বেশ কয়েকটা আঙুল থেকে। নিজের রক্তাক্ত হাতের দিকে এক পলকও না তাকিয়ে উল্টে একের পর এক ধোঁয়ার কুণ্ডলি ছাড়তে ছাড়তে পুনরায় গর্জে ওঠে হিংস্র গলায় কৃতিক বলল। প্রতারক, মিথ্যাবাদী, ছলনাময়ী, নিজের সবকিছু আমার মাঝে বিলিয়ে দিয়ে হাজারটা মিথ্যা প্রতিশ্রুতি শুনিয়ে আমাকে নিজের জন্য উন্মাদ বানিয়ে ছেড়ে এভাবে মায়ের হাত ধরে পালিয়ে যেতে একবারও কলিজা কাঁপলো না তোর? আমি তোর হাদুতে কি হাল করব সেটা একবারও মাথায় আসেনি, তাই না? ঠিক আছে, জায়ান কৃতিকের আসল চেহারাটা এবার তুইও দেখবি। কি ভেবেছিলি পিচ্চি বলে ছেড়ে দেব? মোটেই না। জায়ান কৃতিক এতটাও সাধু পুরুষ নয়। ভালোবাসার দহনে একটু একটু করে পুড়িয়ে মারবো তোকে আমি, ঠিক যেভাবে তুই আমাকে মেরেছিস। তোকে যেদিন পুরোপুরি ভাঙতে পারবো সেদিন আবারও এই বুকে ঠাঁই পাবি তুই, তার আগে নয়। পাহাড়ের ঢাল বেয়ে কিছুটা নিচে গিয়ে কৃতিকের থেকে দূরত্ব বাড়িয়ে সেখানেই ধপ করে বসে পড়ে প্রত্যয়। দুর্বল হাতে চিকন ফ্রেমের চশমাটা খুলে অদূরে সান ফ্রান্সিসকো মূল শহরের দিকে নিষ্প্রভ চোখে তাকিয়ে মনে মনে প্রত্যয় বলে। বাইকে কি করে বোঝাই আমার চোখেও যে আজ আর ঘুম নামবে না। এভাবে সারা জীবন পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে কোথায় হারিয়ে গেলে তুমি অনু? এই 1000 কিলোমিটার দূরত্ব চাপিয়ে আমি কি আদৌ তোমার খোঁজ পাবো? আর কি দেখা হবে আমাদের? অযাচিত প্রশ্নের উত্তর মেলে না আর। উল্টে প্রেয়সীকে হারানোর নিদারুণ বিজ্ঞপ্তিতে ছেয়ে যায় হৃদয়ের শহর। সহসায় হাত দিয়ে নিজের বুকের বাম পাশটা চেপে ধরে প্রত্যয়। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ে অশ্রুসিক্ত 2 ফোঁটা নোনা জল। তৎক্ষণাৎ শার্টের হাতার উল্টো পিঠ দিয়ে সেই জলটুকু আড়াল করে পকেট থেকে ফোন হাতড়ে কাউকে কল লাগালো ও। ওপাশ থেকে কে কি বলল সেটা না বোঝা গেলেও এপাশ থেকে প্রত্যয় বলল। অনন্যা শেখে বিটি নাম্বারটা চাই আমার, অ্যাজ সুন অ্যাজ পসিবল। অবশেষে কৃতিক যখন বাড়িতে ফিরল তখন সবে মাত্র ভোর হয়েছে। চারিদিকে সূর্যের সোনালি ছটা নিদারুণ আলো ছড়াচ্ছে। ডুপ্লেক্স বাড়িটা কাঠের শোপিচের মতন মাথা উঁচু করে স্বস্থানে দাঁড়িয়ে আছে। এই একটা মায়া যা কৃতিককে আজ অবধি ছেড়ে যায়নি। ফ্রেঞ্চ গেট ছাড়িয়ে টলতে টলতে ভারী পঞ্চগুলে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে কৃতিক। ওর চোখ দুটো আগের চেয়ে অনুভূতি শূন্য। প্রতিটি কদমে অজানা আক্রমণ হানা দিচ্ছে হৃদয়ে। সেখান থেকেই কেউ একজন অসহায় গলায় চিৎকার করে বলছে। তৎক্ষণাৎ জিদি উগ্র মনটা গম্ভীর ধারালো গলায় বলে উঠছে। না থাকলে নেই, ওই মিথ্যেবাদীটা কবেই বা ছিল আমার। কয়েকদিনের জন্য ফিরে এসে কেবল হৃদয়েতে এক সমুদ্র জলোচ্ছ্বাস তুলে দিয়ে আবার জায়গা মতো ফিরে গিয়েছে। ছলনাময়ী একটা, নিজের সবকিছু দিয়ে আমাকে পাগল বানাতে চেয়েছিল কিন্তু পারেনি।
শেষ কথাতে দম আটকে এলো কৃতিকের, চোখ দুটো বন্ধ হয়ে এলো তৎক্ষণাৎ। আবারও সে এলোমেলো অনুভূতি, অরুর গায়ের মিষ্টি গন্ধ, অরুর নরম তুলতুলে ঠোঁট, ওর স্পর্শ, সবকিছু এখন জীবন্ত দু চোখের পাতায়। সেসব কথা মাথায় এলে উন্মাদ হয়ে যায় কৃতিক। তবে যেদিন মস্তিষ্কটা খুব বেশিক্ষণ ভাবতে দিল না অরুকে, সবকিছু থেকে মাথা থেকে ঠেলে সরিয়ে অকস্মাৎ চোখ দুটো খুলে ফেলল ও। পরবর্তীতে আবারও ভারী পা ফেলে এগিয়ে গেল মেইন ডোরের দিকে। দরজা খুলতে খুলতে হাতের পিঠ দিয়ে সেই কখন থেকে এক নাগাড়ে নাকের ডগা ঘষছে কৃতিক। ব্যাপারটা বিরক্তিকর আর আশঙ্কাজনক, কিন্তু কৃতিকের কাছে প্যানিক অ্যাটাকে নতুন কিছু নয়। তাই ও এসবই কোনোরূপ পাত্তা না দিয়ে চুপচাপ ভেতরে ঢুকে গেল। ভেতরে প্রবেশ করে হলরুমে পা রাখার সঙ্গে সঙ্গে চোখে দৃশ্যগত হলো বিড়াল ছানা ডোরা। আবারও সেই অরুর স্মৃতি। এবার বিরক্তিতে চিরবিরিয়ে উঠল কৃতিক। গর্জে উঠে তেতো গলায় ডোরাকে ধমকের সুরে বলল, তুই এখন এখানে কি করছিস? যা ভাগ। অবুঝ প্রাণী ডোরা কি বুঝলো কে জানে, হুট করেই মিয়াও মিয়াও আওয়াজ করা থামিয়ে দিয়ে চুপচাপ লেজ গুটিয়ে অন্যদিকে হাঁটা দিল সে। ডোরাও চলে যাচ্ছে। ব্যাপারটা বোধগম্য হতেই হাঁটু ভেঙে থপ করে মেঝেতে বসে পড়ল কৃতিক। অতঃপর কাতর কণ্ঠে বলে উঠল, যাস না ডোরা। ডোরা গেল না, সেখানেই লেজ গুটিয়ে বসে পড়ল। তখনই কৃতিক সেদিকে এক নজর পরখ করে মৃদু হেসে আবারও নাকের ডগায় আঙুল ছোঁয়াতে বুঝতে পারল ওর নোজ ব্লিডিং হচ্ছে। কৃতিক ঝাপসা চোখে আঙুলের দিকে তাকিয়ে বিড়বিড়িয়ে বলল, Again, this fucking panic attack. বিরক্তিকর। কোনো মতে হাতার উল্টো পিঠ দিয়ে ভালো মতো রক্তটুকু মুছে কৃতিক কাপা হাতে পাহাড়ের ঢাল থেকে কুড়িয়ে আনা আধ ভাঙা ফোনটা নিয়ে আর্জেন্ট লিখে মেসেজ করলো ফ্রেন্ডস গ্রুপে। তারপর একটু নিচের দিকে স্ক্রল করে আবারও সেই ব্ল্যাক হার্ট ইমোজি দিয়ে সেভ করা নাম্বারের মেসেজ অপশনে গিয়ে কাপা হাতে টাইপ করলো কৃতিক। আবারও আমাকে একা করে দিয়ে কোথায় চলে গেলি হার্টবিট? তোকে ছাড়া আমি ঠিক নেই, মোটেও ঠিক নেই। তুই ঠিক আছিস তো জান? পুরোপুরি চোখ বুঝে যাওয়ার আগে এতটুকুই টাইপ করেছিল কৃতিক। ও জানতো এই মেসেজ কিংবা এই নাম্বার কোনোটাই ওর কাছে পৌঁছাবে না আর। তবুও ছন্ন ছাড়া বেপরোয়া মনটাকে কে বোঝাবে এই কথা? কেই বা দেবে অরুর খবর? আচ্ছা, অরু আদৌ কি ঠিক আছে? মাঝরাতে বিশাল কক্ষের লাগোয়া কাঠের দরজায় তীব্র করাঘাতের ছনাৎ ছনাৎ শব্দে যেন পুরো অন্তর্মহল কেঁপে উঠছে কৃতিক কুঞ্জের। সেই সাথে কাচের চুড়ি ভাঙার টুংটাং আওয়াজ। অমন শক্তপোক্ত দরজা ভেদ করে ভেতরের আওয়াজ তো বাইরে আসার কথা নয়। তবুও ভেতর থেকে অরুর গগন কাঁপানো হৃদয় বিদারক একটা চিৎকার কম্পিত হয়ে উঠছে অনুর শরীর। ওড়না দিয়ে দু হাতে মুখ চেপে ধরে অরুর কক্ষের বাইরে দাঁড়িয়ে আছে অনু। ওদিকে দরজার বাইরে কারো উপস্থিতি টের পেতে বাড়াবাড়ি রকমের উত্তেজিত হয়ে উঠেছে অরু। নিজের সর্বশক্তি দিয়ে দরজা ধাক্কাতে ধাক্কাতে ভেঙে ফেলছে হাতের সবগুলো চুড়ি। অরুকে এভাবে বুক ফাটিয়ে কাঁদতে দেখে অনু কাপা গলায় বলে ওঠে, ওরু বোন আমার, একটু শান্ত হ। আমি মামির কাছ থেকে চাবি ছিনিয়ে এনে তোর রুমের দরজা খুলে দিচ্ছি, তবু এভাবে কাঁদিস না দয়া করে। অনুর কথায় তীব্র কান্নায় ভেঙে পড়ে অরু। বলল, জায়ান কৃতিককে ছাড়া আমি মরে যাব আপা। তুই দয়া করে আমাকে তার কাছে যেতে দে। আর কোনোদিন তোদের এই অপয়া মুখ দেখব না, তবুও তাকে ছাড়া বাঁচব না। অনু ভেবে পায় না জায়ান কৃতিকের মতো একটা উগ্র মেজাজি দয়া মায়াহীন পাষাণ্ড পুরুষের জন্য কিনা তার এইটুকু বোন এইভাবে পাগলামি করছে। কিন্তু কেন? কি এমন আছে জায়ান কৃতিকের মাঝে? কোনো জাদু বলে বা বশ করেছে সে অরুকে? কই, অনুর চোখে তো কোনোদিন তেমন কিছু পড়েনি। কৃতিক অরুকে জোর করে বিয়ে করেছে ব্যাপারটা ভাবতে গেলেও মাঝে মাঝে সন্দেহ হয় অনুর। মনে মনে বলে,
কি করে সম্ভব এটা? কৃতিক ভাইয়াকে তো কখনো ওরুর দিকে ভালো করে তাকাতেও দেখলাম না, অথচ ওরু কিনা তার জন্য এভাবে পাগলামি করছে। আচ্ছা, কৃতিক ভাইয়া কি আসলে এতটা ভালোবাসা ডিজার্ভ করে? উনি তো সুযোগ পেলে ওরুকে মারধর করে, তাহলে ওরু কেন এমন করছে? একটু একটু ভালোবাসতে কি কোনোদিন এতটা পাগলামি করা যায়? মোটেই না। তার মানে কি কৃতিক ভাইয়ার ভালোবাসাটা ইন্ডিভিজুয়াল, আমরাই শুধু দেখতে পাই না? যার জন্য রয়েছে সে ঠিকই গভীরতা টের পেয়েছে এই ভালোবাসার। অনুর ভাবনার ছেদ ঘটে অরুর ফোপানোর আওয়াজে। ক্লান্ত পরিশ্রান্ত কণ্ঠে অরু পুনরায় বলে, আপা দে না যেতে, মরে যাব তো। তুইও তো ভালোবাসিস, তাহলে আমি কি দোষ করেছি? অরুর কাকুতি মিনতি শুনে কান্না দমিয়ে রাখতে পারল না অনু। অজান্তেই চোখের পাতা ভারী হয়ে গড়িয়ে পড়ল অশ্রুজল। অতঃপর কোনো মতে নিজেকে সংবরণ করে অনু বলল, কি করে যাবি কৃতিক ভাইয়ার কাছে? ভুলে গিয়েছিস আমরা যে বাংলাদেশে চলে এসেছি, আর তোর জায়ান কৃতিক এখন সেই ক্যালিফোর্নিয়াতে। অনুর কথায় এক প্রকার ঝাঁঝিয়ে উঠল অরু। অসম্ভব তেতো গলায় বলল, তাহলে কেন নিয়ে এলি আমাকে? তোদের কি মনে হয় ওনাকে ছাড়া আমি ভালো থাকবো? মোটেই না। জায়ান কৃতিককে ছাড়া পাগল হয়ে যাব আমি। শুনেছিস তুই? তোর মামি আর মাকেও কথাটা বলে দে। আমার স্বামী একবার ফিরে এলে প্রত্যেককে কৃতিক কুঞ্জ থেকে হটিয়ে ছাড়বে, তবু আমাকে ছাড়বে না। অনুর কষ্ট হচ্ছে খুব। ছোট বোনটার এমন দুরূহ অবস্থা আর সহ্য করা যাচ্ছে না। তাছাড়া মা তো এখন আগের চেয়ে ভালোই সুস্থ। দু একটা কথা বললে খুব বেশি বাড়াবাড়ি হবে না, সেই ভেবে অনু চোখ মুছতে মুছতে পা বাড়ালো মায়ের কক্ষের দিকে। মনে মনে ঠিক করলো, আজ মায়ের পায়ে পড়ে অনুরোধ করে হলেও সব কিছু ঠিক করতে হবে। মামি আর রেজা ভাইয়ার বুদ্ধিতে মা এবার সত্যি সত্যি অতিরিক্ত করছে। ওরুকে আটকে রাখার মতো তো এমন কিছুই করেনি। ও তো আর উড়ে উড়ে আমেরিকাতে চলে যেতে পারবে না, তাহলে কেন এই নির্দয় আচরণ? ভেবে পায় না অনু। তাছাড়া ওরও তো ঠিকই বলেছে, জায়ান কৃতিক অরুর খোঁজে বাংলাদেশে এলো বলে। তখন মামি আর মামির নেতা ছেলে রেজার যে তুলোধুনুর মতোই নাজেহাল অবস্থা হবে সেটা অনু ভালোই আঁচ করতে পারছে এখন থেকেই। অনুজের ছোট্ট বোনটার উদ্ভ্রান্ত ভগ্ন হৃদয়ের কান্না আর কষ্ট দেখে অবশেষে কিছুটা হলেও হৃদয় টলল অনুর। মনের মনে কোঠায় কোথাও যেন চিনচিনিয়ে নাড়া দিয়ে উঠল ওর। যেখানে মানুষ দুইটা একজন আরেকজনকে ছাড়া মরে যাচ্ছে, সেখানে এত সমাজ বিবেচনা করে কি লাভ? বুঝে আসে না অনুর। তাছাড়া ধর্মে যে সম্পর্কের পুরোপুরি বৈধতা আছে, সেখানে সামান্য সমাজ আর সমাজের কটূক্তির দোহাই দেওয়াটা নিছকে ছেলে মানুষই নয় কি? জায়ান কৃতিক কবেই বা মেনে নিয়েছে এই সমাজের নিয়ম কানুন? তার মতো মানুষকে সমাজের শেকলে বদ্ধ করা কেবলই কল্পনা মাত্র। অথচ এসবের মাঝে পড়ে শুধু শুধু পাহাড় সমান কষ্টে পিষ্ট হয়ে যাচ্ছে ওইটুকুনি মেয়েটা। এতদিন যেমন তেমন ছিল, দেশে ফেরার পর এখন আবার শুরু হয়েছে মামি আর রেজা ভাইয়ের উপদ্রব। সব মিলিয়ে নিজের ছোট্ট বোনের এমন হৃদয় নিংড়ানো কান্নার জোয়ার চোখের সামনে আর দেখতে পারল না অনু। করিডোরের শেষ প্রান্তে দাঁড়িয়ে কিছু ক্ষিপ্র সিদ্ধান্ত সমেত নিজের সকল সংশয় ভুলে ছুটে যেতে লাগলো মায়ের কক্ষের দিকে। চৈত্র মাসের ভ্যাপসা গরম, মাথার উপর অনবরত ঘুরতে থাকা বৈদ্যুতিক পাখাটার জীবন ফুরিয়ে এসেছে বোধহয়। তবু কর্মক্ষেত্রে অটল সে। পুরাতন আমলের পাখা মজবুত তো হবেই, রাতের বেলাতেও এইটুকুনি ঠান্ডা হাওয়া নেই। তার রুমের মাঝে এয়ার কুলার মেশিন চালিয়ে ইজি চেয়ারে বসে বেশ মনোযোগ দিয়ে বই পড়ছেন আজমেরি শেখ। সেই প্রথম জীবন থেকে সাহিত্যে তার ভীষণ আগ্রহ। জামশেদ জায়ানের সাথে বিয়ে হওয়ার পরেই তিনি মহলের এক কোণে একটা ছোটোখাটো লাইব্রেরি উপহার দিয়েছিলেন আজমেরি শেখকে। ভালোবাসা প্রকাশের ফলস্বরূপ লাইব্রেরির নাম দিয়েছিলেন মেরির রংমহল। কিছু বছর আগেও ব্যবসায়িক কাজে স্বামীকে সাহায্য করার পরে যেই ফুরসতটুকু মিলত, সেই সময়টা লাইব্রেরিতেই কাটাতেন আজমেরি শেখ। খুব মন দিয়ে নাড়াচাড়া করতেন পছন্দের বইগুলো। একে একে পাতা উল্টে বুক ফুলিয়ে নিতেন নতুন বইয়ের সুঘ্রাণ। মাঝখানে অবশ্য অসুস্থতায় কেটে গিয়েছে বেশ কিছু বছর।
এখন আর আগের মতো চোখের তীক্ষ্ণ পাওয়ারটা অবশিষ্ট নেই। তাই চোখের ওপর মোটা ফ্রেমের চশমা লাগিয়েই বহু বছরের অভ্যেসে কিছুটা শান্তিতে বসেছেন তিনি আজ। আজমেরী শেখ যখন বইয়ের পাতায় বুঁদ হয়ে আছেন, তখনই হুড়মুড়িয়ে কক্ষে প্রবেশ করে অনু। অনুর এমন অকস্মাৎ আগমনে ভ্রুকুটি করে আজমেরী শেখ বলেন, এটা কি ধরনের আচরণ অনু? কারো রুমে ঢুকতে হলে আগে নক করতে হয়, এখনো শিখতে পারোনি কেন? মায়ের কথায় কোনোরূপ তোয়াক্কা না করে অনু হাতের মাঝে হাত দিয়ে কচলাতে কচলাতে বলল, মামি কেন ওর রুমের দরজায় তালা লাগিয়েছে মা? তুমি কিছু বলনি? আজমেরী শেখ কিছুটা আশ্চর্য হয়ে বললেন, তালা লাগিয়েছে মানে? মায়ের কথার পাছে অনু কিছু বলবে তার আগেই রুমের মাঝে আগমন ঘটে অনুর মামি জাহান আরার। অনুরা আমেরিকা থেকে ফেরার পরে পুরো পরিবার শুদ্ধ এসে কৃতিকপুঞ্জে হাজির হয়েছে তারা। উদ্দেশ্য আজমেরী শেখের দেখভাল করা। অনুর মামা ভূমি অফিসের ছোটোখাটো কর্মকর্তা। তিনি মেইলি ছুট ঝামেলায় খুব কমই থাকেন। তবে কৃতিকপুঞ্জের মতো আলিশান বাড়িতে 1 মাস কেন 1 বছর বেড়াতেও তার কোনো অসুবিধা নেই। তার উপর এখন তার বোনও সুস্থ সবল হয়ে ফিরেছে। আগে তো ঝিঙ্গি মেয়ে দুটোর সাথে জাহানারার সারাদিন কথা কাটাকাটি লেগেই থাকতো। এখন আর সেই সুযোগ নেই, কারণ মামির বেয়াদবি করলে কিভাবে মেয়েদের সুশিক্ষা দিতে হয় সেটা তার বোন ভালো করেই জানে। ওই জন্যই তো বউয়ের এক কথাতে এখানে বেড়াতে চলে আসা। জাহানারার অবশ্য অন্য উদ্দেশ্য রয়েছে, সেটা ফুলিয়ে তবে এই বাড়ি থেকে বিদেয় হবে সে, তার আগে নয়। অনুর কথায় আশ্চর্য হয়ে আজমেরী শেখ কিছু জিজ্ঞাসা করতে যাবেন, তার আগেই জাহানারা এগিয়ে এসে বলেন, কি করবো বলো আজমেরি? তোমার ছোট মেয়েটা অসহ্য রকম চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলে ফেলছিল। তার উপর অন্দরমহলের সব দামি দামি জিনিসগুলো ভেঙে টুকরো টুকরো করে ছেড়েছে। বিশ্বাস না হলে নিচে গিয়ে দেখো একবার। মামির কথায় তেতে উঠে অনু বলল, ভাঙলেও স্বামীর টাকায় কেনা জিনিস ভেঙেছে, তাহলে তোমার কি মামি? অনুর মুখে কৃতিকের গুণগান শুনেই গর্জে উঠলেন আজমেরী শেখ। মেয়েকে ধমক দিয়ে বললেন, চুপ করো। কে কার স্বামী? কোথাকার কোন থাইল্যান্ড বসে বিয়ে পড়িয়েছে, রেজিস্ট্রি করেছে, এসব আমি মানি না। কেন মানো না মা? অস্বীকার করতে পারবে অরু যে কৃত্তিক ভাইয়ের বিবাহিতা স্ত্রী? তাছাড়া অরু 4 দিন যাবৎ কৃত্তিক ভাইয়ের সাথে ছিল, একসাথে একই ছাদের নিচে। আর সবচেয়ে বড় কথা হলো ওরা একজন আরেকজনকে ভালোবাসে। তাহলে মেনে নিতে সমস্যাটা কোথায় তোমার? অনুর কথার পাছে আজমেরী শেখ কিছু বলার আগেই জাহানারা মুখ দিয়ে বিরক্তির ছ্যাঁছ্যাঁ উচ্চারণ করে বলে ওঠে, কতটা লজ্জা শরমের মাথা খেলে মানুষ এই কাজ করতে পারে বাপু? শেষ পর্যন্ত কিনা নিজের মায়ের সৎ ছেলের গলায় ঝুলে পড়লো। ছ্যা, আমার তো মনে হয় ওই ছেলে ফুর্তি করার জন্যই এত নাটক করেছে। ফুর্তি করা শেষ, এখন আর এদিকে ফিরেও তাকাবে না। মামির কথায় শক্ত হয়ে এলো অনুর চোয়াল। এরা ভাবেটা কি নিজেকে? যা খুশি তাই বলে যাচ্ছে। ওদিকে আজমেরী শেখেরও কানে লেগে আছে কথাগুলো। নিজের সন্তানকে নিয়ে কেউ এসব বললে কানে লাগারই কথা। আজ নিজের ভাইয়ের বউ বলছে, 2 দিন পর মহল্লার লোকেরাও বলবে, তারপর ধীরে ধীরে পার্টি অফিসের সবাই পিঠে পিছে খিল্লি উড়াবে। তার মেয়েকে নিয়ে বাজে কুরুচিকর মন্তব্য করবে। খুব গভীর আর অন্তরঙ্গ ব্যাপারগুলো নিয়ে হাসাহাসি করবে। এখনই সেসব কথা ভাবতে গেলে মেজাজ সপ্তম আসমানে চড়ে যায় আজমেরী শেখের। তিনি খ্যাপাটে অনুকে তৎক্ষণাৎ ধমকের সুরে থামিয়ে দিয়ে বললেন, আরও যদি একটা রাস্তার ছেলেকেও ভালোবাসতো, তবুও তার অন্যান্য যোগ্যতা বিচার করে মেনে নিতাম আমি। কিন্তু জায়ান কৃত্তিককে মানা যায় না। তাই এইসব বিষয় নিয়ে আর একটাও কথা বাড়াবে না অনু। চুপচাপ থাকবে। সবার সব কিছু জানাজানি হয়ে যাওয়ার আগেই আরুর জন্য উপযুক্ত একটা ব্যবস্থা করব আমি। অনু বিচলিত হয়ে তেতো গলায় বলল, জায়ান কৃত্তিকের দোষটা কোথায় মা? তখন থেকে অনু ক্রমাগত মুখে মুখে তর্ক করছে, তাও এরকম একটা জটিল বিষয় নিয়ে। ব্যাপারটা মোটেই ভালো লাগছে না আজমেরী শেখের। তাই তিনি এবার মেয়েকে চোখ রাঙিয়ে বললেন, আমি বলেছি মেনে নেওয়া যায় না, তার মানে যায় না। আর কোনো প্রশ্ন করবে না। এখনই নিজের রুমে যাও। অনু থমথমে গলায় বলল,
যা ইচ্ছে করো মা, তবে নিজের জেদ আর অহমিকাকে এতটাই বড় করে দেখতে চেও না যার ফলস্বরূপ তোমার মেয়ের না আবার বড় কোনো ক্ষতি হয়ে যায়। কথাটুকু বলে মামির কোমরের গোছা থেকে টান মেরে অনুর রুমের চাবিটা নিয়ে হনহনিয়ে বেরিয়ে যায় অনু। অনু চলে যেতেই শুরু হয়ে যায় জাহানারার ব্রেন ওয়াশ। তিনি এগিয়ে গিয়ে আজমেরি শেখের উদ্দেশ্যে বলেন, সেই কবে থেকে বলছি তোমায় আজমেরি, অনু বড়